প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। বেশ কিছুদিন আগেই আমাদের জাতীয় সংসদের গঠন নিয়ে কথাবার্তা হয়েছে, আর দ্বিকক্ষ বিশিষ্ট একটি সংসদ নিয়ে মোটামুটি একটি ঐকমত্যে রাজনৈতিক দলগুলো আগেই পৌঁছেছিল। এই বিষয়টি নিয়ে কোনো দ্বিমত ছিল না, অর্থাৎ আমাদের সংসদটি হবে একটি দুই কক্ষ বিশিষ্ট সংসদ বা পার্লামেন্ট। এই বিষয়ে ঐকমত্য হয়েছে। তো যেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল গত কয়েকদিন ধরে, সেটি ছিল সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেম বা পিআর, যেটিকে আমরা এক্সপ্যান্ডেড ফর্মে বুঝতে পারি প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। তো সহজ করে বলতে গেলে পার্সেন্টেজের হিসেবে একটি কোনো দল সারা দেশে যত ভোট পাবে সেই ভোটের পার্সেন্টেজ করে সেইভাবে তারা ততগুলো আসন পাবে। তো এই ছিল পিআর। আর পিআর নিয়ে কিন্তু অনেকদিন ধরে আলাপ আলোচনা চলছিল, আর পক্ষে বিপক্ষে বহুদা বিভক্ত হয়ে গিয়েছে আমরা পিআরের পক্ষে এবং বিপক্ষে। তো এরই মধ্যে আমরা জানি যে আমাদের জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় আলাপ আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আর দ্বিতীয় দফা আলাপের আজকে 13তম দিন ছিল। এই 13তম দিনে যে অধিবেশন চলছিল সেখানে ঐকমত্য কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে একটি প্রস্তাব দিয়েছে। এটি নিছক একটি প্রস্তাব এই পর্যন্ত। তো তারা জানিয়েছেন যে আমাদের সংসদের উচ্চ কক্ষটি, যেহেতু আমি মাত্রই মেনশন করেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে কারো আপত্তি নেই, তাই আরেকটু এখানে ইনফরমেশন দিয়ে রাখা ভালো। আমাদের যেহেতু দুই কক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে কথা হচ্ছে, তো এই বিষয়েও মোটামুটি একটি ঐকমত্য ছিল যে আমাদের সংসদের নিম্ন কক্ষটি, যেটিকে ইন্টারন্যাশনালি আমরা লোয়ার হাউস বলি, তো নিম্ন কক্ষটি বিবেচিত হবে জাতীয় সংসদ বলে, আর উচ্চ কক্ষটি বিবেচিত হবে সেনেট বলে। তো আমাদের দেশে প্রচলিত উচ্চারণে আমরা সিনেট বলে থাকি, আসলে এইটির ইংরেজি পারফেক্টলি উচ্চারণ করতে গেলে ইংরেজিতে উচ্চারণটি হলো সেনেট, আর সেনেটের সদস্যদের বলা হয় সেনেটার। তো সেই উচ্চ কক্ষকে সেনেট বলা হচ্ছিল আর নিম্ন কক্ষকে জাতীয় সংসদ। তো সেভাবেই আছে বিষয়টি এখনো। তো ঐকমত্য কমিশন যে প্রস্তাবটি আজকে দিয়েছে, সেই প্রস্তাবটি হলো যে উচ্চ কক্ষে 76টি আসন থাকবে, 76 সিটস উচ্চ কক্ষে। আর এই আসন বিন্যাস কিভাবে করা হবে, নির্বাচনী এলাকাগুলোর ভাগ বাটোয়ারা কিভাবে হবে, 76ই বা কেন, 100 না কেন, 99টি না কেন, তো এটিরও একটি হিসেব নিকেশ আছে। তো সেই হিসেব নিকেশে জাতীয় ঐকমত্য কমিশন দেখিয়েছে যে সারা দেশে আমাদের এখন 64টি প্রশাসনিক জেলা আছে, ডিস্ট্রিক্ট আছে 64টি। তো 64টি ডিস্ট্রিক্টের প্রত্যেকটিকে একটি করে নির্বাচনী এলাকা গণ্য করা হয়েছে উচ্চ কক্ষের জন্য, কিন্তু অন্য কোনো পারপাসে না। তাহলে 64 জেলার প্রত্যেকটিকে এক একটি আলাদা আলাদা নির্বাচনী এলাকা বলে গণ্য করা হয়েছে। তাহলে এখানে হলো 64টি আসনের বিষয়। আর 12টি রয়েছে সারা দেশের সিটি কর্পোরেশন। তাহলে 12টি আর 64টি, তাহলে মিলে হলো 76টি। তো এই 76টি নির্বাচনী এলাকা বলে গণ্য করা হচ্ছে বা হিসেব করা হয়েছে। আর এই 76টি প্রত্যেকটি একটি করে আসন, আর প্রত্যেকটি আসনের বিপরীতে একজন করে সেনেটার বা উচ্চ কক্ষের প্রতিনিধি নির্বাচিত হবেন। আর তারা নির্বাচিত হবেন ডিরেক্ট ভোটিং সিস্টেমে, নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। আমরা সরাসরি ভোট দেব উচ্চ কক্ষের প্রতিনিধিদের। তো মোটামুটি তারা এরকম জানিয়েছে। তো এইটি গৃহীত হয়েছে বা চূড়ান্ত হয়েছে এরকম না, এটি একটি প্রস্তাব। তো এখন রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্যেই রয়েছে। আজও অনেকগুলো রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছে এগুলো নিয়ে। তো আলোচনা চলছে, চলমান অনেক কিছু। তো সেখানে এটি একটি প্রস্তাব। আর অনেক ব্যাপারে আমরা ঐকমত্যে এসেছি এবং ভাইটাল কিছু বিষয় কিন্তু এখনো ঐকমত্যে আসতে পারিনি। সেইটিও একটি উদ্বেগের কারণ অনেকের জন্য। কারণ আমরা জানি এই মাসের মধ্যেই সরকারকে একটি জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে এবং জুলাইয়ের 3 তারিখের আগে সেটি ডেলিভার করতে হবে, সেটি অ্যানাউন্স করতে হবে। কারণ এই জন্য করতে হবে কারণ এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কিন্তু আগেই বলে রেখেছে তারা যে যদি সরকার এর মধ্যে না পারে জুলাই মাসের মধ্যে, তাহলে তারা এনসিপির পক্ষ থেকে বা সেই সময় জুলাই আন্দোলন কিংবা জুলাই অভ্যুত্থান, সেই সময়টিতে যারা যারা স্টেক হোল্ডার ছিলেন, যেসব দল, যেসব মানুষেরা, যেসব ছাত্র জনতা, তাদেরকে সঙ্গে নিয়ে
তারা তাদের মতো করে একটি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ৩রা আগস্ট এই বছরের। সেই সম্ভাবনা আছে কেন্দ্রীয় শহীদ মিনারে, কারণ তারা জানিয়ে রেখেছেন যদি সরকার না পারে, কারণ সরকার 2 দফায় পিছিয়েছে, একবার জানুয়ারিতে কথা হয়েছিল, আরেকবার জুনে। তো সরকার নানা কারণে পারেনি, কারণ সরকারের উপর চাপ আছে বিভিন্ন মহল থেকে। সরকারকে শুধু এনসিপির কথা শুনলে হয় না, এই মুহূর্তে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথাও শুনতে হচ্ছে, তাই সরকার পারেনি। আর এই জন্য এনসিপি আলটিমেটাম দিয়ে রেখেছে। তো সরকার এইসব চাপে আছে। তো এর মধ্যে এটিও একটি অগ্রগতি আমি মনে করি, যদিও এটি চূড়ান্তভাবে গৃহীত হয়নি, বাট প্রস্তাব আকারে এসেছে যেহেতু, সেটিও একটি অগ্রগতি। তো এখন রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করে দেখবে তারা এর সঙ্গে অ্যাগ্রি করতে পারে কিনা। যদিও অনেকের কিন্তু দাবি ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর, এই দাবিটি বিএনপি ছাড়া বাদ বাকি অনেক দলই কিন্তু এই দাবিটি করেছিল। এই দাবিটির পক্ষেও কিন্তু বিশাল গণমত বা জনমত যেটি বলি গড়ে উঠেছিল। তো এখন এই ডিরেক্ট ভোটিং সিস্টেম পিআর আলোচনায় আসছে না। এই প্রস্তাব অনুযায়ী বাকি দলগুলো কিভাবে নেয়, যারা খুব বলতে গেলে হেল ব্যান্ড, অর্থাৎ খুব সিরিয়াসলি চাচ্ছিলেন যে আমরা পিআরেই যাব, তো পিআর তো হচ্ছে না, ডিরেক্ট ভোটিং সিস্টেম। তো তারা সেটিকে কিভাবে নেয়, তারা সেটিকে অ্যাকসেপ্ট করে কিনা, নাকি এই নিয়ে আবার নতুন কোনো বিতর্ক তৈরি হয়, সেটি আমরা আগামী 2-1 দিনের মধ্যেই জানতে পারবো। আজই এই খবরটি পত্রিকায় এসেছে, আজকে লেট আফটারনুনে। তো এখন এই যে সরাসরি ভোটিং সিস্টেমটি, এখানে প্রসঙ্গক্রমে আরেকটি কথা, একটি ইনফরমেশন দিতে চাচ্ছি, সেটি হলো পৃথিবীর অনেক দেশেই 2 কক্ষ বিশিষ্ট সংসদ আছে, আর সেখানে তাদের উচ্চ কক্ষের ভোটিং সিস্টেমটি কি আসলে। আমাদের এখানে যে বলা হলো যে ডিরেক্ট ভোটিং সিস্টেম, নাগরিকরা সরাসরি ভোট দেবেন উচ্চ কক্ষের প্রতিনিধিদের, তাহলে এটি আসলে স্ট্যান্ডার্ড কি আছে, সারা বিশ্বে কি চলছে। তো স্ট্যান্ডার্ড হলো এখনো পৃথিবীর বেশিরভাগ দেশে উচ্চ কক্ষের সদস্যরা বিভিন্নভাবে নির্বাচিত হন, নির্দিষ্ট একটি সিস্টেম নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে ডিরেক্ট ভোটিং সিস্টেম না, বিষয়টি পরোক্ষ, কিংবা কখনো কখনো মনোনীত হন তারা। তাহলে বেশিরভাগ দেশে ডিরেক্ট ভোটিং সিস্টেম নেই। ইট ডাজন্ট মিন যে এটি খুব খারাপ সিস্টেম, এটি না। দুটোই চালু আছে সারা পৃথিবীতে, দুটোই সাকসেসফুল মডেল। যেমন উদাহরণ দিতে পারি, আমাদের পাশের দেশ ভারত। ভারতের উচ্চ কক্ষের নাম রাজ্যসভা, আমরা অনেকেই জানি। তো রাজ্যসভার যারা সদস্য, অর্থাৎ উচ্চ কক্ষের সদস্য, তারা নির্বাচিত হয়ে থাকেন পরোক্ষভাবে, অর্থাৎ ভোটাররা, ভারতের ভোটাররা সরাসরি ভোট দিয়ে রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করেন না, বরং বিধানসভাগুলোর যারা সদস্য আছেন নিম্নকক্ষের, তারা তাদেরকে মনোনীত করেন, তারা তাদেরকে ভোট দেন। তো এটি ভোটিং সিস্টেম, বাট পরোক্ষ, যেহেতু ভোটাররা ডিরেক্টলি ভোট দিচ্ছেন না। এইবার আসি আমরা অন্য দেশের ক্ষেত্রে। গণতন্ত্রের সূতিকাগার বলে খ্যাত যুক্তরাজ্য। যুক্তরাজ্যে উচ্চ কক্ষের নাম হাউস অব লর্ডস, নিম্নকক্ষের নাম হাউস অব কমন্স। তো উচ্চ কক্ষ বা লর্ড সভার সদস্যরা লর্ড বলে গণ্য হয়ে থাকেন। তো সেই লর্ডসরা মনোনীত হন, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়, এবং কেউ কেউ আজীবনের জন্য মনোনীত হয়ে থাকেন। তো তাহলে সেই বিষয়টি ভিন্ন, তারা মনোনীত হন। আর অন্য অনেক জায়গায় অন্যভাবে হয়, যেমন কানাডায় সেনেট উচ্চকক্ষ, সেখানে প্রধানমন্ত্রীর সুপারিশে গভর্নর জেনারেল মনোনীত করেন, নমিনেট করেন মেম্বারদের। অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে উচ্চকক্ষে সেনেটাররা, 2 দেশেই সেনেট উচ্চকক্ষ এবং সেনেটার্স মেম্বার্সরা, তো সেনেটার্সরা ডিরেক্ট ভোটে নির্বাচিত হন, যেমনটি আমাদের এখানে প্রস্তাব করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে এবং অস্ট্রেলিয়ায় 2 দেশেই উচ্চকক্ষে ডিরেক্ট ভোটিং হয়, জনগণ সরাসরি ভোট দিয়ে উচ্চ কক্ষের সদস্যদের নির্বাচিত করেন, আমি টার্মটি ভুল বলছিলাম, নির্বাচিত করেন। তাহলে 2 সিস্টেমই চালু আছে, ডিরেক্ট ভোটিংও হতে পারে, পরোক্ষভাবে হতে পারে, আবার মনোনয়নও চলতে পারে, এরকম 3টি সিস্টেম মোটামুটি চালু আছে। তো দেখা যাক আমাদের রাজনৈতিক দলগুলো কোন সিদ্ধান্তে আসে। 2-1 দিনের মধ্যে আমরা জেনে যাবো এই নিয়ে নতুন কোনো বিতর্ক তৈরি হলো কিনা। জানি না, আমরা এখনো অনেক বেশি বিতর্ক তৈরি হচ্ছে আজকাল। তা আমরা অপেক্ষা করব কে কিভাবে নিচ্ছেন বিষয়টি, কে কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, সেই জন্য অপেক্ষা করবো। আপাতত আমরা এইটুকুই জানলাম। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।